প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টক অনুষ্ঠানের সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন এবং আমার সঙ্গে আজকে আছেন খান মোহাম্মদ মুরসালিন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, আছেন ডাক্তার রাকিব আল হাসান, রাজনীতি বিশ্লেষক। আমরা আলোচনা করব ইতিহাসের সেরা নির্বাচন আদৌ হবে কিনা, ইতিহাসের সেরা নির্বাচন, সেই বিষয়গুলো নিয়ে দুজন আলোচকের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। এবং আমাদের কাছে আজকে পর্যন্ত যে তথ্য এসেছে সেটি হচ্ছে মোট 568টি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং সেখান থেকে 1842টি বৈধ ঘোষিত হয়েছে এবং 723 জনের প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। অর্থাৎ 28% প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের হার আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে আরেকটি জরিপের কথা না বললেই নয়, 70% মানুষ ভোট দিবেন বিএনপিকে, এরকম একটি জরিপ উঠে এসেছে এবং সেখানে জামাত ইসলামের ভোট পাবেন 19% এবং এনসিপি দুয়ের কিছুটা বেশি, যারা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে তারা 2% বেশি ভোট পাবেন। এটি করেছেন ইএএসডি এমন একটি সংস্থা, বেসরকারি সংস্থা, এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। আমরা এই বিষয়টি নিয়েও আলোচনা করব এবং সব কিছু নিয়েই আলোচনা করব। নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা ছিল, বলেছিল যে নির্বাচনের যে তফসিল ঘোষণিত হলে সেটি সংখ্যাটা কেটে যাবে, এ ধরনের অনেক কিছুই বলা ছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতিকে উপহার দেবেন। আমরা ডাক্তার রাকিবের কাছে জিজ্ঞেস করব, আসলে যে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচনের পথে নির্বাচন হবে এবং সেই পথে আগাচ্ছে কিনা আসলে। যে আপনাকে ধন্যবাদ, দর্শক এবং আমার সহ-আলোচকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেট, একটি হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। সংস্কারের আলাপ তো এখন আর নাই, গণভোটের দিকে সেটাকে ঠেলে দেওয়া হয়েছে। বিচারের নিয়মমাফিক প্রক্রিয়া চলছে, বাকি রইল শুধু নির্বাচন। আজকে 5 তারিখ, আর মাত্র 36 বা 37 দিন বাকি রয়েছে ইলেকশনের জন্য। তো সরকারের পক্ষ থেকে সরকার তো কনফিডেন্স থাকবে, খুবই স্বাভাবিক। সরকার তো বলবে যে ইতিহাসে সেরা নির্বাচন সরকার উপহার দিবে। কিন্তু এখন পর্যন্ত ইলেকশনের যে ভাইবটা, সেটাও আমার কাছে পুরোপুরি ফিল এখনো হয়নি। ইলেকশনের মনোনয়ন যে অনেকে অনেক ধরনের অভিযোগ করছে, বিএনপি অভিযোগ করছে, জামাত অভিযোগ করছে, এনসিপি অভিযোগ করছে, পতিত ফেসিবাদ আওয়ামী লীগ তো বলেছে তারা ছাড়া ইলেকশন সুষ্ঠু হবে না, ইলেকশন হতে দেওয়া হবে না। অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখন কিন্তু রয়েছে। তারপরেও ধরুন ইলেকশন হয়ে যাচ্ছে, এটা মোটামুটি শিওর। আমরা মনে করি যে ইলেকশন ঠেকানোর জন্য, বানচাল করার জন্য যে শক্তিগুলা, সেই শক্তিগুলা ওইভাবে শক্তিশালী নাই। কিন্তু তারপরেও 100% কোনো কিছুই বলা যায় না আর কি। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ধরনের ভায়োলেন্স, যে কোনো কিছুই আসলে পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে। কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আপনার মনোনয়ন যে বাছাই প্রক্রিয়া চলছে সেটারও শেষ হয়েছে, অনেকগুলো আপনি অলরেডি বললেন। কিন্তু সেটা তো দেখা গেল যে বেশিরভাগই আসলে জামাত, বিএনপি, এনসিপির তুলনায় স্বতন্ত্রদের বা বিদ্রোহী প্রার্থীদের আসলে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং আমাদের কিছু মানে কালো নিয়ম বলা যায় এগুলাকে, 1% লাগবে, ওই লাগবে, তো লাগবে। এবং হলফনামায় তার চেয়ে আর বড় কথা হচ্ছে কি, আমাদের নির্বাচনের আমার কাছে সবচেয়ে বেশি ফানি জিনিস লাগে সেটা হচ্ছে হলফনামা। ধরুন আমাদের কোনো কিছুর জন্য আমরা বৈধতার জন্য ফার্স্ট ক্লাস গ্যাজেটেড মানে লাগে আর কি, সই লাগে, সিল লাগে। তো আমি সত্যায়িত বলা যায়, সরি, অ্যাটেস্টেড করা বা সত্যায়িত করা লাগে আর কি। তো আমি যখন আপনার ধরেন নিউ মার্কেটে গেলে, নীলখাতে গেলে আপনার ডাইকা এগুলো সত্যায়িত করে, এবং এই সত্যায়িতর আদৌ কি ইফেক্ট, কোথায় কি ভূমিকা আমি কখনো জানি না। তো আমাদের হলফনামাটা এরকম, কারণ একজন প্রার্থীর মানে তার রাজনৈতিক অভিযাত্রা, তার শুরুটা হয় মিথ্যা দিয়ে। কারণ আমি ড্যাম শিওর 9% লোকজন হলফনামায় ভুল তথ্য দেয়। ধর 10 কোটি টাকার পাঁচরতে চড়ে আর হলফনামায় দেখায় তার পুরো সম্পদ আছে 10 লক্ষ টাকা। তারপরে স্বর্ণ দেখায়, বাড়ির দাম পানির মধ্যে বাড়ি দেখায়। তো আমার কাছে বিক্রি করে দেখে এগুলা। এখন এই জাতীয় জিনিসগুলো আসলে মানে খুব ফানি আর কি। আমরা মনে করছিলাম যে জিনিসগুলো চেঞ্জ হবে, কিন্তু সেগুলো চেঞ্জ হয় নাই। আর যেটা বলছিলেন যে ইলেকশনের কতটুকু সর্বকালের সেরা নির্বাচন, এটা সরকার বলছে, সরকার খুব আত্মবিশ্বাসী। তো ইলেকশন যদি ফেয়ার, ক্রেডিবল এবং যদি না হয়, এবং তার চেয়ে বড় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি তো কতটা আত্মবিশ্বাসী? আমি আত্মবিশ্বাসী এখনো পর্যন্ত না পুরোপুরি, কারণ আমি এখনো ওই আত্মবিশ্বাসীও না যে ইলেকশনটা শেষ পর্যন্ত খুব স্মুথলি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে কি, আপনি যদি খেয়াল করুন, এখনো কিন্তু অনেকগুলা জিনিস কিন্তু সরকার জিয়ে রেখেছে। হাদি হত্যাকাণ্ডের বিচার কিন্তু আসামিদেরকে এখনো সরকার ধরতে পারেনি, এবং এর প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। 7 তারিখে চার্জশিট হবে, চার্জশিট গঠন করা হবে, কিন্তু আন্দোলন চলছে এবং সরকার বলেছে এই সরকারের সময় বিচার। আপনি আসামি ধরতে পারেন, আপনি কি বিচার করবেন? চার্জশিট বলা তো অনেক কিছু বলা যায়, সরকার তো অনেক কিছু বলতে পারে। যেমন শেখ হাসিনারও বিচার হয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা বিচার হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত আনুক না, দেখি সরকার কতটা মুরদ, দেখি পারে কিনা। সরকার যে ডিপ্লোমেসি আমরা দেখি সরকার পারে কিনা, পারলে তো আমি সরকারকে একটা থ্যাংক ইউ দিব।
তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, সরকার অনেক কিছুই বলতেছে কিন্তু, এবং আপনি যদি খেয়াল করেন দলগুলো কিন্তু একটা দল আরেকটা দলকে কিন্তু আপনার ঘায়েল করার চেষ্টা করতেছে এবং কথার জালে জর্জরিত করার চেষ্টা করতেছে। এতদিন কিন্তু দেখুন, আমরা জনাব তারেক রহমান দেশে আসার আগে কিন্তু একটা ওভার হাইপ ছিল যে জামাত ক্ষমতা আসতেছে, সবকিছু জামাতের কন্ট্রোলে চলে যাচ্ছে। সেই জামাত কিন্তু এখন আবার বিভিন্ন দিকে দোষারোপ করার চেষ্টা করতেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে দোষারোপ করার চেষ্টা করতেছে। তবে অনেক অভিযোগগুলো কি আমলে নেওয়া উচিত, এবং আমি যেটা মনে করি যে ইলেকশনের এখনো 36 দিন বাকি রয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনতিবিলম্বে একটা অর্ডিন্যান্স জারি করা উচিত। কারণ একটা অর্ডিন্যান্স জারি করা উচিত এই সরকারের যারা উপদেষ্টা, বিশেষ সহকারী যারা রয়েছে বা আর্থিক সুবিধাপ্রাপ্ত যারা রয়েছে, তারা যেন পরবর্তী কোনো গভর্নমেন্টে, যে কোনো গভর্নমেন্টে যেন তারা কোনো আর্থিক সুবিধা পাওয়া যায় এমন কোনো জায়গায় যেন না যেতে পারে। যদি তারা যায় তখন হচ্ছে কি দেখা যাবে যে ইলেকশন নিয়ে আরও অনেক প্রশ্ন তুলবে। সুতরাং এই জিনিসগুলো সরকারের আগে থেকেই সর্ট আউট করা উচিত। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অস্ত্র উদ্ধারের আমি দেখেছি যে 3টা পর্যায়ে হয়তো না, করানো হবে। কিভাবে এটা হবে বলছে? নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন হবে, জাতীয় সরকারের আলোচনা তো চলছে। না, জাতীয় সরকারের জন্য তো রাজনৈতিক দলগুলো, এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার তো কেউ ইলেকশনে পার্টিসিপেট করতেছে না। ইভেন 2জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে, তারাও ইলেকশন করতেছে না। কিন্তু এর বাইরে যারা উপদেষ্টা রয়েছে, যারা বিশেষ সহকারী রয়েছে বা যারা বিভিন্ন অধিদপ্তর মহাপরিচালক হয়েছে, তারা যেন পরবর্তী যে কোনো গভর্নমেন্টের কোনো আর্থিক সুবিধাপ্রাপ্ত পাওয়া যায় এমন কোনো জায়গায় যাতে না যেতে পারে, এটা একটা অর্ডিন্যান্স জারি করা উচিত। কারণ যখন যাবে তখন অলরেডি কিন্তু দোষারোপ চলতেছে যে উমুককে ফেভার করতেছে, তমুককে ফেভার করতেছে। সুতরাং এটাকে রিডিউস করার জন্য সরকারের অনতিবিলম্বে এটা করা উচিত, না হলে কিন্তু এই বিতর্ক কিন্তু আরো বাড়বে। অনেক ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান খান মোহাম্মদ মুরসালিন, আপনাকে পেয়েছি অনেকদিন পরে। একটা প্রশ্ন সবসময় আমার ভিতরে আসে আর কি, আপনি প্রথম সারির একজন নেতা এনসিপির ছিলেন, পদত্যাগ কেন করলেন? শ্রদ্ধেয় আমার সহ আলোচক, সুধীবৃন্দ, শ্রোতাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পদত্যাগ করার অনেকগুলো কারণ মানে আছে আর কি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশটা একটা কলোনাইজড মানে কলোনিয়াল সিস্টেমের মধ্যে গত 54 বছর ধরে চলছে। আমি যে কথাটা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করি, মানে এই কলোনির মধ্যে বাংলাদেশটা কিভাবে আসলো, যে ধরেন একটা যে জুডিও খ্রিস্টিয়ান ইডিওলজির ভিত্তিতে এই যে আমাদের যে উপনিবেশ গঠনটা করা হয়েছিল, যে আমরা আসলে স্রষ্টার প্রতিনিধি, আমরা হচ্ছে শাসকের জাতি, ফলে আমরা যেভাবেই বাংলাদেশটাকে শাসন করব অথবা আমাদের কলোনিগুলোকে যারা শাসন করবে সেটা আসলে স্রষ্টার ইচ্ছা অনুসারেই। এভাবে যে ইংরেজরা যে এই যে একটা কলোনি স্থাপন করলো, তো একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরেও কিন্তু সেই কলোনিয়াল সিস্টেম থেকে বাংলাদেশটা বের হয়ে আসতে পারেনি, যার কারণে হয়েছে যে 5 বছর পর পর সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আচরণগত দিক থেকে তারা মূলত সেই কলোনিয়াল সিস্টেমের মধ্যেই কিন্তু রয়ে গেছে। ফলে তারা একটা যুক্তি দেখায় যে জাতির বৃহত্তর স্বার্থে কিছু মানুষকে গুম করা জায়েজ, জাতির বৃহত্তর স্বার্থে যারা কিছু এনার্কি করে, যারা একটু প্রতিবাদ করে, তাদেরকে নিবৃত করা, তাদেরকে খুন করে ফেলা, তাদেরকে গুলি করে মেরে ফেলা জায়েজ। 18 কোটি মানুষের অনুপাতে 200 মানুষ মেরে ফেলা জায়েজ, 2000 মানুষ মেরে ফেলা, এই যে যুক্তি উৎপাদন করা, সম্মতি উৎপাদন করা, আমরা তো মূলত সেই কলোনিয়াল সিস্টেমটা থেকেই বের হয়ে আসতে চেয়েছি, যার কারণে নতুন সংবিধানের কথা এসেছে, হ্যাঁ, নিউ রিপাবলিকের কথা এসেছে। এগুলো কেন এসেছে? এগুলো এসেছে এই কারণে যে আমরা একটি কলোনিয়াল সিস্টেম থেকে বের হয়ে আমাদের দেশোপযোগী আইন আমরা তৈরি করব। আমার যেই সমাজ, আমার যেই ধর্মীয় মূল্যবোধ, আমার সামাজিক মূল্যবোধ, এগুলোকে আমলে নিয়ে আমি মানে কারা আইন তৈরি করবে? মানে বাংলাদেশের জনগণ যখন আমরা বলেছি শেষ করি যেটা যার জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছিলাম, যে সকল শ্রম কর্ম পেশার ভিত্তিতে মানুষদেরকে একটি গণপরিষদ গঠন করা হোক, যারা এমন কিছু আইন তৈরি করবে যেটা নাকি আমার সোসাইটিকে রিপ্রেজেন্ট করে। এখন মানুষের মধ্যে আইন ভঙ্গ করার প্রবণতাটা বেশি কেন? কারণ হচ্ছে যে আইন যত সুপ্রতিষ্ঠিত হয় তত বেশি সে জনগণের উপর আগ্রাসী হয়, এই কারণে তার আইন ভঙ্গ করার টেন্ডেন্সিটা বেশি। কিন্তু মানুষ যদি দেখে যে এই আইনটা তো আসলে আমার সিভিক রাইটসটাকে এমপাওয়ার করছে, প্রিজার্ভ করছে, তখন আপনার পদত্যাগের শেষ করি এই যে আকাঙ্ক্ষাগুলো, এই রূপকল্পগুলো নিয়েই, এই চিন্তা ভাবনা নিয়েই তো আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে গত 1.5 বছর ধরে আমার প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গাতে আমি স্ট্রাগলটা করছি। হ্যাঁ, ইভেন আমার দাদা যান ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, হুগলি জেলা 11 নম্বর সেলে কাজী নজরুল ইসলামের সাথে একসাথে উনি 39 দিন জেল খেটেছেন, অনশন করেছেন, কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন। আমার বাবা সারা জীবন
ধরেন কলোনিয়াল সিস্টেমের বিরুদ্ধে লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, সাহিত্য রচনা করেছেন। আমি নিজে 10 বছর সাংবাদিকতা করেছি, প্রকাশনায় আছি, বিভিন্ন অ্যাক্টিভিজমে ছিলাম। ফলে এই যে 1.5 দশকের যে একটা জার্নি, যখন এনসিপি বলল যে আমরা নিউ রিপাবলিক চাই, আমরা নতুন সংবিধান চাই, আমরা এই কলোনিয়াল সিস্টেমটা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই, তখন তারা আমার কমরেড ছিলেন, তারা আমার সহযাত্রী ছিলেন। সেই স্বপ্ন নিয়ে তো এখানে এসেছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো আছে, শ্রমিক, যারা নাকি নারী, যারা নাকি স্টুডেন্ট, এই আন্দোলনটার নামই তো ছিল ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান। কোথায় আজকে ছাত্রদেরকে একটি বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার যে কাজটা, নারীরা আজকে কোথায়? তারা তো ভাইয়ের লাশ নিয়ে মিছিল করেছে, অথচ তাদেরকে সবার আগে পর্দার অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, কিন্তু আজকে একটা শ্রম সংস্কার কমিশন হলো না, কি হলো? তারপর শ্রমিক অধিকার নিয়ে কি হলো? কিছুই না। ফলে যেটা বলতে চাচ্ছি আমি, যে গণঅভ্যুত্থানের যে রাজনীতি, জুলাইয়ের যে রাজনীতি, সেই রাজনীতির জোয়াল তো এনসিপি কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু তারা এখানে কিছুটা অদূরদর্শিতার পরিচয় দেওয়ার ফলে তারা এখন, যেহেতু জুলাইয়ের আন্দোলনের মধ্যে যারা ছিলেন, গণঅভ্যুত্থানের মধ্যে যারা ছিলেন, তাদেরকে যেহেতু একটি শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তারা গড়ে তুলতে পারেনি, ফলে সবাই দুর্বল হয়ে গেছে। এই রাজনৈতিক জনগোষ্ঠীও দুর্বল হয়েছে, এনসিপিও দুর্বল হয়েছে, যার ফলে তাকে পূর্ববর্তী যে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট, তার সাথে কিন্তু এক ধরনের আপোষ রফার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং পদে পদে আমরা যখন দেখেছি যে জুলাই ঘোষণাপত্রটি তৈরি হলো, যখন সনদ তৈরি হলো, এবং এখন ইলেকটোরাল প্রসেসে আমরা যখন দেখছি, তো তখন কিন্তু আলটিমেটলি এই গণঅভ্যুত্থানের রাজনীতিটা কিন্তু আসলে ফিকে হয়ে গেছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে এখন যেহেতু আমরা এই গণঅভ্যুত্থানের রাজনীতিটা করতে চাই, যারা এখানে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রিপ্রেজেন্টেশনটা, তাদের স্ট্রাগলটা, এটা তো আর আজকের স্ট্রাগল না, কয়েকশো বছর ধরে চলে আসতেছে। খাগড়াছড়ির একটা ঘটনা আছে, জামাতের সঙ্গে জোট বাঁধায় খাগড়াছড়িতে এনসিপির 3 শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। আপনাদের ক্ষেত্রেও তো এটা বলা হচ্ছে জামাতের সাথে জোট করার কারণে আপনারা পদত্যাগ করেছেন। না, এটা এক ধরনের ফ্রেমিং। কারণ হচ্ছে যে জামায়াতের সাথে জোটটা, আমি স্ট্রেইট ফরওয়ার্ডলি বলি যে সেটা হচ্ছে জামাতের সাথে তো 1.5 দশক ধরে বিএনপিও রাজনীতি করেছে। জামাতের সাথে ক্ষমতা যাওয়ার জন্য আওয়ামী লীগ জোট করেনি? অবশ্যই করেছে। কিংবা আপনি যদি জাতীয় পার্টির পার্সপেক্টিভ থেকে দেখেন, হ্যাঁ, বিএনপির সাথে যদি আপনি জামাতকে ট্যাগ করেন, তাহলে আওয়ামী লীগের সাথে তো জাতীয় পার্টিও ট্যাগ হয়েছিল। ফলে জোটের রাজনীতিটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে এই 24-এর নির্বাচনের মধ্য দিয়ে যেটা খেয়াল করছে না সবাই, সেটা হচ্ছে যে পূর্ববর্তী রাজনৈতিক স্টাবলিশমেন্ট আবার পুনর্স্থাপনের সকল আয়োজন এই নির্বাচনটার মধ্য দিয়ে হচ্ছে, যার লক্ষণগুলো আমরা কি দেখছি, যে বাংলাদেশে একটি প্যারালাল সরকারের মতো চলছে। তারেক জিয়া যেভাবে চলছে, তিনি তো একটা প্রাইম মিনিস্টারের মতো চলাফেরা করছেন, আবার প্রধান উপদেষ্টাও আছে। ফলে আমরা আলটিমেটলি বুঝতে পারছি না, যখন এনএসআই প্রধান গিয়ে এই বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা করে, তখন তো আমরা আসলে বুঝতে পারছি না যে এই রাষ্ট্রটা আসলে কে চালাচ্ছে। যখন আমরা দেখছি যে দেশের শীর্ষ ব্যবসায়ীরা ঠিক সেই অ্যাপ্রোচেই তারেক রহমানের সাথে দেখা করছে, ঠিক যেই অ্যাপ্রোচে গণঅভ্যুত্থানের 2 সপ্তাহ আগে ব্যবসায়ীরা শেখ হাসিনার সাথে যখন মিটিং করেছিল, তখন বলেছিল না যে দুনিয়াতে তো বটেই, পারলে আখেরাতেও নেত্রী আপনার সাথে থাকবো, এই ধরনের বক্তব্য তো এসেছে। তো ওই সেম অ্যাপ্রোচে তো আমরা মূলত তারেক জিয়ার সাথেও বৈঠক করতে দেখছি। ফলে এরপরে যে মিডিয়া যারা চালাচ্ছেন, হ্যাঁ, তাই এই মিডিয়া স্টাবলিশমেন্টকে তো আমরা তারেক জিয়ার সাথে যেভাবে অ্যাপ্রোচ করতে দেখছি, তিনি অলরেডি প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো এই যে মেরুকরণটা, তো আলটিমেটলি কি দেখলাম, যে ফ্যাসিবাদের কেবলাটা শুধু চেঞ্জ হয়েছে, কিন্তু মৌলিক যে চেঞ্জটা, সাংবিধানিক যে চেঞ্জটা করার কথা ছিল, প্রাতিষ্ঠানিক যে চেঞ্জগুলো করার কথা ছিল, সেটা কি আসলে নির্বাচনের মধ্যে দিয়ে হবে? আপনার কাছে আরো প্রশ্ন আছে, আমরা ডাক্তার রাকিবের কাছে আসি। শুধু কি ফ্যাসিবাদের কেবলাই পরিবর্তন হয়েছে এরকম কথা বলছেন খান মোহাম্মদ মুরসালিম? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, ফেসিবাদের ক্যাবলা পরিবর্তনের জন্য উনি যেটা বলছেন, দেখুন আমাদের এখনো ইন্টারিম গভর্নমেন্ট, এখনো আমরা পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসেনি। তার আচরণ কি, তার বহিঃপ্রকাশ কি, কিংবা তার অ্যাটিটিউড কি, সেটা তো এখন আমরা না দেখে এখন মন্তব্য করতে পারবো না। কিন্তু যে জিনিসটা হচ্ছে কি, ধরুন মিডিয়ার একটা ওভার হাইপড, মানে যেটা হচ্ছে ধরুন ওনার কথার সাথে একটু আমি একটু যোগ করি, সেটা ধরুন সে পুরাতন বন্দোবস্তে ফিরে যাওয়ার কথা উনি যেটা বলছেন। দেখুন, নতুন বন্দোবস্ত বলতে আসলে আমরা এটা এনসিবিরও উনি বলছে যে এনসিবি নিজেই স্বীকার করে নিয়েছেন এনসিবির ব্যর্থতা ছিল, এনসিবি দুর্বল হয়ে পড়েছে। এখন নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু এনসিবি কিন্তু জনগণের সামনে তারা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, এবং তাদের যে নতুন আকাঙ্ক্ষার যে বীজগুলো ছিল সেগুলো আসলে অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। যার কারণ হচ্ছে ধরুন মানুষও মুখ ফিরে নিয়েছে। আপনি অলরেডি বিভিন্ন জরিপের কথা বলছেন, 2.5% ইভেন এনসিপি একটা জোট করেছে ইলেকট্রাল প্রসেসের জন্য। ইলেকট্রাল প্রসেসে যদি জোট না করতে, ইলেকশন হলে তাদের পরিণতি আরও ভয়ঙ্কর খারাপের দিকে যাবে হয়তো,
কিন্তু ধরুন পুরোতর ক্যাবলা পরিবর্তন হচ্ছে কিনা সেটার জন্য আমাদের এখনো ইলেকট্রাল প্রসেসের জন্য ওয়েট করতে হবে। কিন্তু ধরুন আমাদের আনুষঙ্গিক যে ব্যবস্থাটা সেটা হচ্ছে ধরুন আমরা আসলে এখনো পর্যন্ত সবাই আসলে উইন উইন সিচুয়েশনটাতে রয়ে গেছে আসলে। দেখুন উনি ওই এনএসআই ডিজির কথা বলছেন, মিডিয়ার কথা বলছেন, না, যেসব উদাহরণ মুরসালিন দিলেন, জি। সেই সব উদাহরণের সাথে আপনি মিল পান কিনা বর্তমান পরিস্থিতিতে? তিনি ব্যবসায়ীদের কথা বললেন, গণমাধ্যম কথা বললেন, সবাই একাকার হয়ে গেছে, এবং এনএসআই এর কথাও বললেন, সব কি মিশে গেছে, মানে এখন এরকম এটার কথা জন্য তো বলছেন। ধরেন ব্যক্তি রাজনীতি, এখন ধরেন তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুদিন পর উনি চেয়ারম্যান হবেন, তো ওনার সাথে যারা দেখা করতে যাচ্ছেন উনি সবাইকে ওয়েলকাম করতেছেন। আপনি দেখুন ডাকসু দেখা করেছে, শিবিররা দেখা করেছে, ব্যবসায়ীরা দেখা করেছে, প্রেস ক্লাবের সাংবাদিকরা দেখা করেছে, তো উনি তো আসলে সবাইকে ওয়েলকাম করতেছে আর কি। এটা তো ওনার দোষ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের এই সিস্টেমটাতে দেখুন, দেখুন সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস কি জানেন? ধরুন 17 বছর আগে 20 বছর আগে যারা তারেক রহমানকে যে মুখ দিয়ে যারা বলছে তারেক রহমান দুর্নীতির বরপুত্র, তারাই এখন আইসা বলতেছে বাংলার মার্টিন লুথার কিং। দেখুন এই জিনিসগুলো তো হাস্যকর, কারণ আপনি আপনার স্ট্যান্ডে তো রাখতে পারছেন না। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের ওই যেটা বললাম, আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার তারা আসলে উইন অর উইন সিচুয়েশনে খেলতে চায়, যেটা এনসিপিও চাইছিল। এনসিপি মনে করেছিল যে ধরেন শুরুতে সবকিছু ক্যাশ করে ফেলবে, মানে ক্ষমতাটা খুব উপভোগ করবে, অভ্যুত্থানের পরে আমরা মন্ত্রী হয়ে গেলাম, আমরা সব বড় পাওয়ারফুল হয়ে গেলাম। এখন এই সোসাইটিটা তো আসলে এই একটা ছকের মধ্যে রয়ে গেছে। এখন ধরুন সবাই একটা ওভার হাইপ হয়ে গেল না, ধরুন মানে আমি আপনার সাথে যুক্ত করতে চাই। দেখুন গত 1.5 বছর ধরে একটা সবচেয়ে বেশি কমন কোশ্চেন, আপনি আমাকে এই সেটে অনেকবার প্রশ্ন করেছেন তারেক রহমান কেন দেশে ফিরতেছেন না। ধরুন তারেক রহমান দেশে ফেরার জন্য অনেকগুলো নিরাপত্তা ঝুঁকি, অনেক প্রাইভেসি, অনেক কিছু ছিল, কিন্তু তাছাড়া একটা বড় বিষয় কি ছিল জানেন? বড় বিষয় ছিল তারেক রহমান ফিরলে আরেকটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এটা আসলে ওনার দায় না, এটা সিস্টেম। এবং ধরুন আমাদের এই সোসাইটিটা তো আসলে চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ হবে না, এটা আরো 50 বছর 100 বছর চেঞ্জ হবে না। ধরুন এই যে এখন ধরুন উনি আসছে, পুরো মিডিয়া হাইপটা ওনার দিকে, প্রত্যেকের ফোকাস ওনার দিকে। কারণ কি? এটা কি ওনার জন্য যাচ্ছে ওনারা বা বিএনপির জন্য যাচ্ছে? না, এটা তার বেটারমেন্টের জন্য সে যাচ্ছে, তার উইনার সিচুয়েশনে যাচ্ছে। আপনি দেখুন এখন ব্যবসায়ীরা চিন্তা করতেছে যে আমি হয়তো একটু সান্নিধ্য পেলে আমার ব্যবসাটা ভালো চলবে, আমি আর ভালো থাকতে পারবো, আমি আর ভালো ব্যবসা করতে পারবো। প্রত্যেকটা মিডিয়াও তাই। হ্যাঁ, আমরা আর একটু তো সামাজিক করতে পারলে, আমরা আর একটু নজর আসতে পারলে তাই করতে পারবো। এখন এই জায়গাটা যদি এই বিষয়গুলো নিয়ে তো অনেকেই বলছেন যে নির্বাচন প্রভাবিত হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো তো ওইদিকে চলে যাচ্ছে। এটা অভিযোগ করতেছে। এই কারণে আমি আপনাকে বললাম যে সরকারের পক্ষ থেকে যাদের নিয়ে অভিযোগগুলো রয়েছে, এই কারণে সরকারের নির্দিষ্ট একটা নীতি ফলো করা উচিত এবং নীতিটা তৈরি করা দেওয়া উচিত, না হলে কিন্তু এটা একটা বিগ কোশ্চেন হয়ে দাঁড়াবে। আর নির্বাচন প্রভাবিতের ব্যাপারটা হচ্ছে ধরুন নির্বাচন তো অনেক কারণে প্রভাবিত হয়। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপারটা হচ্ছে ধরুন যখন আমি লোকাল ফ্যাক্টরগুলো বাদ দিই, ধরুন আপনি খেয়াল করেন ভারতের বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে আপনার অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এসেছিলেন। তিনি এসে কিন্তু তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে 40 মিনিটসের মতো একটা মিটিং করেছে, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখাই দেন নাই। মানে এটা ফ্যাক্ট, তাই না? এখন ধরুন এটা এই যে আপনি যখন পুরো বিদেশি কূটনীতিক চ্যানেলগুলো যদি খেয়াল করেন, তাদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে এবং তাদের কিন্তু অনেকগুলো স্টেক্সের মধ্যে তারাও কিন্তু অনেক হিসাব নিকাশ করে, তারা দেখতেছে যে বিএনপি ছাড়া কম্পিট করার মতো কেউ নাই, বিএনপি ক্ষমতা আসছে, সুতরাং আমরা তার সাথেই থাকি। এখন এটা তো আসলে বিএনপি বা পলিটিক্যাল পার্টির দোষ না, এটা পুরো সিস্টেমের জিনিস। এখন ব্যাপারটা হচ্ছে কি এনসিপির এখানে একটা বড় দায় হচ্ছে কি এনসিপি তার ব্যাটারমেন্টটাই সেখানে যেটা অনেক আশা নিয়ে আসছিল সে মানুষকে হতাশ করেছে এবং তার দিকে আসলে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এখন ইলেকশন যত আসবে তত এনসিপি বলেন বা এই জাতীয় নতুন বন্দোবস্তের কারিগর যারা বা নতুন বন্দোবস্ত যারা বিক্রি করতে চায়, জুলাইকেও বিক্রি করতে চায় যারা, তারা আসলে আর মানে দিন দিন ইরিলেভেন্ট হয়ে যাবে। এবং আমি ড্যাম শিওর আপনি দেখেন ইলেকশন হওয়ার পরে এবং এদের অনেক আর খুঁজে পাওয়া যাবেন আপনি। এখন ওনারা 14 জন পদত্যাগ করছে, ইলেকশনের আগে অনেকেই পদত্যাগ করবে এবং ফ্রাস্ট্রেশন খুব খারাপ জিনিস। আপনি দেখুন এমনও হতে পারে যখন ফ্রাস্ট্রেশন অনেকে সুইসাইড করে ফেলতে পারে। তো সুতরাং এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ এগুলো মানে পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, পৃথিবীর প্রত্যেকটা পলিটিক্সের ডাইমেনশন যদি আপনি দেখেন, যুগে যুগে তাই হয়েছে, এখানেও এর ব্যতিক্রম কিছু হবে না। জি, খান মোহাম্মদ মুরসালিন, খুঁজেও পাওয়া যাবে না নির্বাচনের পরে এবং হতাশ হয়ে যাবে, এই ধরনের কথাগুলো বলছে। এবং এনসিপির কাছ থেকে যে প্রত্যাশা করা হয়েছিল নতুন একটা বন্দোবস্ত, একটা সমাজে নতুন একটা বন্দোবস্ত তৈরি হবে, সেই বন্দোবস্তর জায়গা থেকেও আপনি বলছেন যে অনেকটাই দূরে সরে আসছে, আপনার কথাবার্তায় যেটুকু মনে হচ্ছে। আসলে এমনটা হলো কেন আসলে এনসিপির ক্ষেত্রে? না, এই বিষয়টা যদিও আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি, কিন্তু এই সম্পূর্ণ দায়টা আসলে এনসিপিকে দেয়াটাও এক ধরনের অবিচার হয়ে যাবে। অবিচার হয়ে যাবে এই কারণে যে দেখেন এই যে গণভ্যুত্থানটা হলো, গণভ্যুত্থানটা হওয়ার পরে তাদের তো এই একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তাদেরকে কনস্ট্যান্টলি এই পুরনো বন্দোবস্তের যেই কারিগরেরা তাদের সাথে কনস্ট্যান্টলি ফাইট করতে হয়েছে, পুরনো স্টাবলিশমেন্টের সাথে ফাইট করতে হয়েছে,
ফাইট করতে 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 একটা জায়গায় এসে তাদেরকে একটা পলিটিক্যাল পার্টি করতে হয়েছে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু এনসিপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করতে চায়নি, তারা কিন্তু নাগরিক কমিটি থেকে একটা প্রেসার ফোর্স হিসেবে থাকতে চেয়েছে। কিন্তু যখন দেখলো যে এই পুরনো পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে এবং তথাকথিত এই বড় বড় রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যেভাবে তারা আবার নতুন করে একটা প্রভাব বলয় তৈরি করতে চেয়েছে, ফলে এক অগত্যা এক ধরনের বাধ্য হয়েই কিন্তু এনসিপিকে একটি রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। কিন্তু সবকিছু বুঝলাম, জি জনাব মুরসালিন, সবকিছুই বুঝলাম, কিন্তু আপনি পদত্যাগ করে আসলে আপনি সহ যে 14 জন আছেন তারা পদত্যাগ করে আসলে কি বার্তা দিবেন, কি পরিবর্তন করতে পারবেন? কি পরিবর্তন করতে পারবো তার চাইতে বড় ব্যাপার হচ্ছে কি যে বাংলাদেশের এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠী যে তৈরি হয়েছে, এটা তো একটা পলিটিক্যাল কনসাসনেস। নইলে একজন মানুষ কিন্তু কোনো ধরনের বিচার বুদ্ধি ছাড়া কিন্তু এমনি এমনি মানুষ কিন্তু বন্দুকের নলের সামনে গিয়ে দাঁড়ায় না। প্রতিটি মানুষই, তার মানে আপনাকে বুঝতে হবে যে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে, কোনো না কোনোভাবে সে অপারেশনের শিকার হয়েছে, নইলে সমান হারে কেউ এভাবে বন্দুকের সামনে গিয়ে দাঁড়ায় না। তো ফলে যেটা হয়েছে যে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে এদের এই পলিটিক্যাল কনসাসনেসটাকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা, সংঘবদ্ধ করা। হ্যাঁ, কারণ কি, কারণ এই যে বিচ্ছিন্ন হয়ে গেলে যে প্রবলেমটা তৈরি হয়, আমরা আমাদের বোন সুরভির মতো ঘটনাগুলো আমরা দেখি। কিন্তু আপনারা 14 জন তো বিচ্ছিন্নই হলেন। জি, 14 জন তো বিচ্ছিন্নই হলেন আসলে। না না না, 14 জন বিচ্ছিন্ন হয়েছি, আবার একও হতে পারি। আবার আমরা কি 14 জনই কি আসলে শেষ? এর বাইরে কি আর কেউ নাই? অথবা এনসিপি কি একমাত্র, আমরা যেটা বারবার অ্যাড্রেস করার চেষ্টাও করেছি যে এনসিপি কি গণঅভ্যুত্থানের একমাত্র শক্তি কিংবা একমাত্র স্টেক হোল্ডার? নো, এইরকম আরো বহু 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 আত্মত্যাগকারী অনেক বড় বড় স্যাক্রিফাইসওয়ালা মানুষজন আছে যারা নাকি এখন নিজের কাজে ফিরে গেছেন, নিজের ঘরে ফিরে গেছেন, নিজের কাজটা ঠিক মতো করতেছেন। আছে না? প্রচুর আছে, প্রচুর, অভাব নাই। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে অ্যাসপাইরেশনগুলা, এই অ্যাসপাইরেশনগুলাকে একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গঠন করার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করা। সেটা দেখেন আজকে এই যে সবাই কোয়ান্টিটি দিয়ে বিচার বিবেচনা করে, কিন্তু যখন ধরেন গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল, এই ছেলেগুলা, এই আমার এই সহকর্মীগুলো কতজন ছিলেন? কিন্তু দে ডিড দ্য রাইট পলিটিক্স। তারা সেই সময় সঠিক রাজনীতিটা করতে পেরেছে। এই কারণেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। বিএনপি তো 28 অক্টোবরে বিশাল বড়, ওই দিন আমি মানে ওই দিন আমি নিজেও রাস্তায় ছিলাম, আমি সারাদিন বাইকে করে সারা ঢাকা শহর ঘুরেছি। ওই দিন মিনিমাম ধরেন 5 থেকে 7 লাখ মানুষ ছিল ঢাকা শহরে। কই 30 মিনিট তো টিকতে পারলো না। ঢাকা শহরের মিডল ক্লাসটা কেন নেমে আসলো না? কারণ হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে নন পলিটিক্যাল যে জনগোষ্ঠী আছে তাদের বিশ্বস্ততার জায়গাটা, তাদের বিশ্বাসের জায়গাটা তারা অর্জন করতে পারেনি। একটা বিষয় হচ্ছে সবসময় জানতে চাই আর কি, জানার ইচ্ছা জাগে, সবারই জাগে। এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা ছিল, আশা ছিল এনসিপি সহ আপনাদের পূর্বতন জাতীয় নাগরিক শক্তি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন, দেশের উন্নয়নে কাজ করবেন, নতুন একটা বন্দোবস্তের কথা বলছিলেন, পাল্টে দেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি অনেক মানুষ তো এই বিষয়গুলো নিয়ে হতাশ হয়েছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? এই 54 বছরের বাংলাদেশে এইরকম কি বারবার অভ্যুত্থান ঘটতে থাকবে কিনা? না না না, এটা তো মানে একটা যেই জিনিসটা আমাদেরকে পোর্ট্রে করা হয়, ঠিক আছে, এটা আমি মানে খুবই গুরুত্বের সাথে সামনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের স্ট্রাগলগুলো একটা চলমান প্রক্রিয়া। ফলে যেটা হয়েছে যে ধরেন একটা নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে কি আসলে জুলাইয়ের রাজনীতিটা শেষ? প্রশ্নই আসে না। নতুন করে আবার অর্গানাইজড হবে, নতুন করে আবার জেনারেট হবে। কিভাবে সেটা? ধরেন আপনি নিরাপদ সড়ক আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন হলো, একদম বেদম পিটুনি দিয়ে শেখ হাসিনা কি এদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছে না? এরাই তো আবার 24টা করলো। তো তাদের ধরেন এখন এভারেজ বয়স হচ্ছে 27। তো বাংলাদেশের গড় আয়ু যদি আপনি চিন্তা করেন তাহলে তাদের মিনিমাম আরো 30 বছর হাতে আছে, তো আরো বেশি আছে। ফলে বাংলাদেশে আপনি এবারে যদি চিন্তা করেন 10 বছর পর পর একটা রক্তপাত হয় এবং একটা গণভ্যুত্থান, তাহলে তাদের সামনে আরো 3টা টার্ম আছে। ফলে এই যে ছেলেটা আজকে স্কুল থেকে, আমি শেষ করবো 1 মিনিটে, যে ছেলেটা আজকে স্কুল ড্রেস পরে রাস্তায় বের হয়েছিল, হ্যাঁ, তো তার হাতে তো আরো 40 বছর সময় আছে। তার মানে কি আরো 10 বছর পরে? নো,
আপনি দেখেন ইলেকশনটার পরে হয়তোবা গড নোজ, আল্লাহ আল্লাহ ভালো জানে, কিন্তু আমার অ্যাজাম্পশন হচ্ছে, পার্সোনাল ক্যালকুলেশন হচ্ছে যে 2 বছরের মাথায় এই জনগণ আবার জেগে উঠবে। কি বলবেন ডাক্তার রাকিব? সময় কতক্ষণ? জি জি বলুন। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। জি দেখুন আসলে আমি একটু বলি, দেখুন উনি বলছে যে বারবার অভ্যুত্থান, এখন অভ্যুত্থান হওয়ার জন্য আসলে পিপলকে কানেক্ট করতে হয়। এখন ধরুন অভ্যুত্থান কিন্তু বলে কেউ হয় না। উনি যে 2 বছর হিসেব নিকাশ বলছে, ধরুন যদি আগামীতে যে সরকার আসে তারা যদি বেসিক ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারে, গুড গভর্নেন্স, আনএমপ্লয়মেন্ট ঠিক করতে পারে, অর্থনীতিটাকে সচল রাখতে পারে, হ্যাঁ, মোটা দাগে হিউম্যান রাইটস ঠিক রাখতে পারে, তাহলে তো আমি মনে করি যে অনেক সমস্যার সমাধান কেটে যাবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলি, আমি আবারও বলি, এটা বারবার বলে যাব, সেটা যে ধরুন আমাদের 4টা বেসিক জিনিস ঠিক ঠিক করলেই দেশটা ঠিক হবে। আদারওয়াইজ আপনি যত সংস্কার করবেন সব সংস্কার বুয়া। ধরুন আমার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ঠিক থাকে, আমার যদি স্বাধীন একটা বিচার ব্যবস্থা থাকে, স্বাধীন পুলিশিং ব্যবস্থা, দুদক, এনআরবি, এই 4-5টা ঠিক রাখতে পারলে আপনার বাংলাদেশটা আস্তে ধীরে আগাবে। আর যত যাই বলেন সব বুয়া, আবারও বলি বুয়া। তো সুতরাং এই জিনিসগুলো যদি আপনি ঠিক না করতে পারেন, যতদিন যদি আপনি ঠিক না করতে পারেন ততদিন কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ফিল আপ হবে না। এবং মানুষের আকাঙ্ক্ষা ফিল আপ না বলতে এই বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরি, দ্রুত সব কিছু বলে যায়, আবার ধৈর্য কম, আবার রক্ত দিতেও জানে, আবার এই বাইবল না বন্দুকের সামনে দিতে পারবে। মানুষ কিন্তু পাগলা এবং খেপাটে। আপনি তারা যদি একটু কনভিন্স করতে পারেন যে দেখ তুই কিন্তু অপারেশন হচ্ছে, তুই সাপারেশন হচ্ছিস, যাই বন্দুকের সামনে জায়গা দিবে, বুক মেলা দিবে, হাদি করছে না, আবু সাইদ করছে না, এরকম শত শত মানুষ এগুলো করবে। ঘটনা হচ্ছে ধরুন আমাদের মূল পলিটিক্যাল যে স্টেক হোল্ডার এবং যে এলিটিজম যে পলিটিক্সের মধ্যে, তারা যদি এই পাঁচটা না বুঝতে পারে, ধরুন আমি কোনো একটা ঘটনা চক্রে গত 20 দিন থেকে আমি ঢাকার বাইরে, এবং ধরেন অনেক কিছুই আমি জানতাম না, মানে মানুষের পাস জিনিসটা, আমাদের এই পলিটিক্যাল পার্টি, এই মুহূর্তে যারা পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, তারা পলিটিক্যাল পার্টি মানুষের কোনো পাস বুঝতে পারতেছে না, এবং এই পাস যে কোথায় নিয়ে যাবে, পালস কি বুঝতে পারছেন? আপনি 20 দিন ঢাকার বাইরে ছিলেন, সে কথা আমরা জানবো। দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টক অনুষ্ঠানে। সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন এবং আমার সঙ্গে আছেন খান মোহাম্মদ মুরসালিন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আছেন ডাক্তার রাকিব আল হাসান, রাজনীতি বিশ্লেষক। আলোচনা করছিলাম ইতিহাসের সেরা নির্বাচন নিয়ে। সরকারের বিভিন্ন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন উপদেষ্টায় বলেছেন যে এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা অনেক দূর গড়িয়েছে। শেষে ছিলাম ডাক্তার রাকিবের কাছে। আপনি বলছিলেন জনগণের পালস বুঝতে হবে। তবে একটা প্রশ্ন, যে বিএনপি বড় দল, সম্ভাব্য ভাবে বলা হচ্ছে যে সরকার গঠন করবে, এরকম অনেক জায়গা থেকে বলা হচ্ছে। বিএনপির আসলে চ্যালেঞ্জ কি? এই নির্বাচনের আর আছে 1 মাস 8 দিনের মতো। বিএনপির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলছেন, এবং এর মধ্যে আমরা দেখলাম যে জামায়াত ইসলামী তারা জাতীয় সরকারের ইঙ্গিত দিচ্ছেন। বিষয়গুলো কি আসলে, চ্যালেঞ্জগুলো কি, সম্ভাবনা কি? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আপনি খুব ইন্টারেস্টিং বিষয় তুলে ধরেছেন। বিএনপির সামনে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটি রয়েছে। আমি একে বলি। চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি, ধরুন বিএনপি নিজেও এটাকে খুব বেশি আমলে নিচ্ছে বলে আমার মনে হয় না। আপনি দেখুন বিএনপির এ পর্যন্ত 17 জন নেতাকে, শরিক দলদেরকে তারা মনোনয়ন দিয়েছেন, এবং মানে বাংলাদেশের ডেমোক্রেসির একটা হাস্যকর দিক হচ্ছে কি, আপনি একটা দল গড়ার জন্য, একটা মার্কার প্রতীকের জন্য বিশাল লড়াই সংগ্রাম, কিন্তু আবার সেই বাগবাটোয়ার জন্য আপনি নিজের দলকে বিরক্ত করে পর্যন্ত আপনি দানে শীষে আসলেন। খুবই হাস্যকর বিষয়গুলা। যাই হোক, এখন চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি, ধরুন বিএনপির যে শরিক দলগুলোকে বিএনপি মনোনীত করেছে, আনফর্চুনেটলি তাদের বেশিরভাগে হারবে, এবং যখন তাদের বেশিরভাগে হারবে, যারা আজকে দানে শীষে উঠছে, দল বিলুপ্ত করে দলে আসছে, পরের দিনে তারা আবার পোল্টি মারবে, এবং এই পোল্টি মারার কারণে এরা বিএনপির এগেনস্টে চলে যাবে। অলরেডি কিন্তু বিএনপির এগেনস্টে জামাত এবং এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট, স্বাভাবিক পলিটিক্যাল অপোনেন্ট, পতিত ফেসিবাদ আওয়ামী লীগ তো রয়েছে, বিদেশি পরাশক্তি রয়েছে, নতুন করে তার জন্য নতুন শত্রু অপেক্ষা করছে। তার একটা ভগ্নাংশই কিন্তু আবার তার বিরুদ্ধে চলে যাবে। আপনি দেখুন বিএনপি কিন্তু এই পর্যন্ত 9 জন নেতাকে তারা বহিষ্কার করেছে, কেন্দ্রীয় নেতাদেরকে। এবং বিএনপি সবচেয়ে বড় চ্যালেঞ্জটার বিষয় হচ্ছে কি, বিএনপি বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যদি দলীয় কমান্ডে ঠেকাতে না পারে, আইনগত তো আপনার ঠেকানোর কোনো ওয়ে নাই, দলীয় কমান্ডে যদি আপনি এদেরকে ঠেকাতে না পারেন, তাহলে এটা একটা ভয়ঙ্কর একটা বিভীষিকা বিএনপির জন্য অপেক্ষা করছে। ধরুন আমি আগে বলছি যে এই শরিক দলদের বেশিরভাগই দানে শীষ প্রতীকে মার্কে ইলেকশন করলেও হারার সম্ভাবনা বেশি। 17 জনের মধ্যে লাকিলি হয়তো 2-3 জন জিতে আসতে পারে, বেশিরভাগই হারবে। আর এর বাইরে যে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা আপনার রয়েছে, সেখানে কিন্তু আপনার তারা ভোট কাটবে এবং হয় অনেকেই জিতে আসবে। আপনি বলছেন যে তারা হচ্ছে হারার কথা বলছেন,
কিন্তু প্রতীক তো অনেকে বলছিলেন যে প্রতীক একটা বড় বিষয়, প্রতীক দেখে ভোট দেবে, এরকমও তো আলোচনা হচ্ছিল। হ্যাঁ, প্রতীক দেখে ভোট দেবে, কিছু ভোট বেশি পাবে কিন্তু হারার সম্ভাবনা বেশি। ভোট বেশি হবে কিন্তু হারার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে কি, আমি বলি আপনাকে, ধরুন সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, ধরুন জনাব রাশেদ খান, ওনার অরিজিনাল বাড়ি ভিটে হচ্ছে ঝিনাইদহ 2, উনি দাঁড়াচ্ছে ঝিনাইদহ 4। তার মানে উনি ঝিনাইদহ 4 আরও কেউ না। উনি সারা জীবন উনি কোটা সংস্কার আন্দোলন থেকে বেড়ে ওঠা রাজনীতিবিদ, ঢাকায় উনি রাজনীতি করেন, পরিবারের সাথে ওনার খুব বেশি সংযোগ নাই। এখন ধরেন ঝিনাইদহ 4-এ কিন্তু ধরেন বিএনপির অনেকগুলো গ্রুপ রয়েছে যারা কিন্তু অলরেডি কাপড় পরেও আন্দোলন করেছে, ওখানে জামাতের একটা ভোট ব্যাংক রয়েছে। আপনি দেখুন আমাদের এই যে জরিপগুলো করে না, জরিপগুলো তো অনেক পার্সপেক্টিভে জরিপ করা হয়, মানুষের জনগণের মনস্তাত্ত্বিক জিনিসগুলো দেখার জন্য করা হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা আসন ভিত্তিক যদি প্রোফাইলিং করা হয় তাহলে জিনিসগুলো আরও বেশি বেড়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে আমার অনেকগুলো আসনে আমি প্রোফাইলিং করেছি, আমাদের একটা অর্গানাইজেশন আমরা করেছি, তো আমরা সেখানে দেখেছি যে বেশিরভাগ আসনেই যে বিএনপি স্বতন্ত্র বৃদ্ধি প্রার্থী যদি লাস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের লাস্ট ডেট 19 জানুয়ারি, তার মানে 20 জানুয়ারির পর পুরো সিনারিওটা আপনার সামনে চলে আসবে। তো সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। তার আগে যদি বলে রাখি যদি না প্রত্যাহার করতে না পারেন, যাদেরকে বহিষ্কার করেছেন তারা তো অলরেডি তাদেরকে আর প্রত্যাহার করতে পারতেছে না, তারা মাঠে থাকতেছে। তো আপনি যদি বহিষ্কার না করেন তাহলে বিএনপি লসের ট্রাক হবে কোন দিকে জানেন? এই শরিকগুলো জিতে আসতে পারবে না, আবার এদের নিজেদের কামড়াকামড়ির মধ্যে অনেকে জিতে আসবে। ধরুন আমি খুব কনফিডেন্টলি বলতে পারি ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাউনবেরিয়া 2 থেকে জিততে যাচ্ছে, এবং জমিয়তে ইসলামী বাংলাদেশে 4টা সারছে বিএনপি, 4টাই হারবে। এখন এই যে আপনি জিতে আসতে পারবেন না, তখন কিন্তু এটা কিন্তু প্রতিপক্ষ হয় বিদ্রোহী স্বতন্ত্র জিতবে, অথবা প্রতিপক্ষ জামাত বা অন্যান্য জোটগুলো জিততে পারে। তো এখানে কিন্তু বিএনপির অনেকগুলো আসন কিন্তু বিএনপি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কি, গতকালে মনে বিএনপির একজন নেতা একটা টকশোতে বলেছিলেন যে এখন আমরা যাদেরকে বিএনপি বলে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্ট করছি তারা এখন জামাতের মতো আচরণ করতেছে। ধরুন বিএনপি জামাত তো বিশাল সময় একটা জোট ছিল, তো জোটে থাকার কারণে ধরেন আপনি বিএনপি না জামাত এটা দেখার বিষয় ছিল না, কারণ আপনার কমন শত্রু ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে ওকে আমি আপনাকে এক জায়গায় অ্যাসাইন করে ফেললাম, এখন আপনি এসে ওটা আর প্রকাশ করতেছেন না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন একজন নেতা আছে যিনি বিএনপিতে দলের পদ থাকা অবস্থায় উনি ঢাকা 2 প্রার্থী হয়েছে, রাওয়াকাবের চেয়ারম্যান কর্নেল অফিসার আব্দুল হক, উনি কিন্তু বিএনপির লোক, বিএনপির পদও আছে, জামাতের প্রার্থী হয়ে গেছে। তো এই যে জায়গাটা, এবং আপনি দেখুন ডাকসু ইলেকশনে কি বিএনপি কি ছাত্র দলে কি সব ভোট পেয়েছে? সব ভোট তো পায়নি। এখন অনেকে আছে ধরেন মুখে দেখাচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, দানেশী জিন্দাবাদ, কিন্তু ভোটটা মারবে দাঁড়িপাল্লায়। এটা একটা সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জ হচ্ছে কি, এই যে বিএনপি এটা ঠেকাতে পারবে না, এটার জন্য বিএনপি লুজার হবে অন্য জায়গায়। বিএনপি সরকার গঠন করবে কিন্তু লুজার হবে কোন জায়গায়? এবার তো আপার হাউসে পিআর আছে, আপনি স্বতন্ত্র বিরোধী প্রার্থী, তো ভোটটা তো আপনার পিআর বাক্সে কাউন্ট হচ্ছে না, সুতরাং এখানে আপনার লুজের সম্ভাবনা রয়েছে। এবার আসে আপনার হচ্ছে কি জাতীয় সরকারের চ্যালেঞ্জ। জাতীয় সরকার নিয়ে বিএনপি এবং জামাত 2 ধরনের তত্ত্ব দিয়েছে। জামাতের বিষয়টা হচ্ছে পুরোটা ইরিলেভেন্ট, কারণ কি জানেন, জামাত বলেছে তারা ক্ষমতায় আসলে তারা বিএনপিকে সহ জাতীয় সরকার গঠন করবে। তার মানে কি আপনি আর একটা বাকশালটু করতেছেন, দেশে কোনো বিরোধী দল থাকবে না, চাইনিজ মডেল হয়ে যাবে। সুতরাং এটা বাংলাদেশে এটা কোনো কার্যকর হবে না। আর বিএনপির যে জিনিসটা, বিএনপি বলেছে যে জামাত ছাড়া তার সাথে যারা পার্লামেন্টে তার সাথে ফাইট করবে, তার সাথে যুগপৎ আন্দোলনে ছিল, দীর্ঘদিন ছিল, তাদেরকে নিয়ে সে জাতীয় সরকার গঠন করবে। এখন এখানে প্রত্যেকটি দলে কিন্তু তারা আসন যে ছাড়লো, সেখানে কিন্তু একই সাথে এমপি পদপ্রার্থী এবং মন্ত্রীর কথাবার্তা বলেছে। আমি বিশেষ করে বলি গণ অধিকার পরিষদের কথা, তাদের শর্ত কি, 2 জনকে তারা ছেড়েছে, একজনকে দানেশ প্রতীকে, আপার হাউসে একটা সিট লাগবে, তারপরে হচ্ছে আপনার সংরক্ষিত নারী একটা সিট লাগবে, এবং জনাব নুরুল হক নূরকে জিতে আসলে মন্ত্রী করতে হবে। এখন এদের যখন বেশিরভাগই জিততে পারবে না, তখন তো আপনি এদেরকে মন্ত্রী করবেন কীভাবে? টেকনোক্রেট কোটা কজন দিতে পারবেন? 10%, 50 জন মন্ত্রী হলে 5 জন দিতে পারবেন, এর মধ্যে বেশি দিতে পারবেন না। আর বিএনপি তো ঠেকা পড়ে না যে শরীর দল থেকে মন্ত্রী। আমি শেষ করি 2 সেকেন্ডে শেষ করি। ধরেন এই যে চ্যালেঞ্জগুলো, তার মানে কি বিএনপি এক্স্যাক্টলি জাতীয় সরকারটাও বিএনপি সেভাবে করতে পারবে বলে আমার মনে হয় না। এবার আসে সম্ভাবনার কথা। সম্ভাবনা, আপনি যে প্রতীকের কথা বললেন না, স্বাভাবিক ধরেন বাংলাদেশে এখনো যদি ধরেন গ্রামের অনেক মানুষ আছে যাদের আসলে প্রতীক বা দলের প্রতি একটা আবেগ কাজ করে, সিম্পেথি কাজ করে, ইমোশন কাজ করে। আপনি ধরেন কোনো কারণে যদি কোথাও যদি ভুলে যদি কোথাও কোনো আসনে যদি নৌকার সিলটা চলে যায়, দেখবেন তো ওই আসন নৌকা 30-40 হাজার ভোট পেয়ে গেছে, কারণ মার্কা, মানুষ মার্কা বলে জানে। আর এই মুহূর্তে বিএনপির 17-18 বছর পর নৌকা, আমি একটা উদাহরণ দিচ্ছি, ওই দানের শীষে আসতেছি আমি। ধরেন 18 বছর পর জনাব তারেক রহমান ফিরছে, আপনি দেখেন এখন কিন্তু দলে কিন্তু সুশৃঙ্খল হয়ে পড়ছে। মানে এখন বলছে না তার এক বসন্ত চলছে, বাতাসে বইছে প্রেম, নয়ন লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আমি বলছে তারেক এসে গেছে, তারেক বসন্ত চলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে একটা জোয়ার তৈরি হলো, তার সাথে বড় কথা হচ্ছে কি, ধরেন বেগম খালেদা মারা গেলেন কিছুদিন আগে, এই যে একটা সিম্পেথি, এই সিম্পেথি বিএনপির ভোট বাক্সে যতটুকু পাওয়ার কথা না, বা যতটুকু পাওয়ার কথা আছে বেশি পাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, গত 13 বছরে
বিএনপি নানা অপকর্মের কারণে ইমেজ নষ্ট করেছে, সেই ইমেজটা কভার হবে অনেক ধন্যবাদ, বিএনপির অনেক এই ভোট ধন্যবাদ। কারণে। আমরা এটা একটা একটু বিএনপি বড় একটা খান মোহাম্মদ সম্ভাবনা। মুরসালিন আপনার কাছে আসি, যেহেতু আমরা ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি। আমরা গত সপ্তাহে আইজিপি বলেছেন যে নির্বাচনে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে, এবং তিনি যে থানা থেকে যে লুট করা যে অস্ত্রগুলো লুট হয়েছে, যে অস্ত্রগুলো সেগুলো উদ্ধারের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই যেমন অবস্থা 1 মাস 8 দিন আছে, তখন হয়তোবা 1 মাস 16 দিন ছিল, এই যখন অবস্থা, আসলে ইতিহাসের সেরা নির্বাচন হবে এরকম কথা কেন বলছে? তো আমি তার কথাকে সম্মান জানিয়েই বলছি যে কথাগুলো শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু আমাদের ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ হন এবং তারপরে সকল সংস্থার নাকের ডগা দিয়ে খুনি যখন পালিয়ে যায় এবং আরেকটি দেশে গিয়ে আশ্রয় নেয় এবং তার খুনিকে গ্রেপ্তার করা সম্ভব না হয়, এবং যখন দেখি যে স্থানীয় লেভেলে বিএনপির বিভিন্ন নেতাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে, আমরা যখন দেখি যে কোনো জুলাই যোদ্ধার ভাইকে কিংবা বোনকে কিংবা জুলাই যোদ্ধাকে যখন ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা, তখন আসলে এই কথা এবং কাজের যে একটা বাস্তবতা যে মিল, সেই মিলটা আসলে আমরা খুঁজে পাই না। আরেকটা বিষয় হচ্ছে যে খুবই মানে এটা আসলে একটা ট্র্যাজেডি কি যে ছোট ছোট ছেলেপেলেগুলা যারা আমার ভাই আমার বোনেরা একটা চেঞ্জের জন্যই তো তারা রাস্তায় নেমে এসেছিলেন, তাদের এখন কারো হাত নাই, কারো পা নাই, কেউ শরীরে স্প্লিন্টার নিয়ে ঘুরছে। ফলে আপনি যখন নির্বাচনটা করতেছেন, আপনি যখন একটা সরকার গঠন করবেন, এই ছোট ছোট স্কুল কলেজ ভার্সিটির আমার ভাই বোনদের বদৌলতেই তো তারা এক একজন জেল থেকে বের হয়েছে, তারা এখন নির্বাচন করতে পারছে। তারা তো তো এই নির্বাচনের ভর কেন্দ্রটা তো আসলে জুলাই হওয়ার কথা ছিল, যে এই জুলাইতে যে সবচেয়ে বেশি শ্রমিক জীবন দিল, তাহলে শ্রমিকের এই বেতন ভাতার জন্য যাতে তাদের আর দিনের পর দিন রাস্তায় না দাঁড়াইতে হয়, যাতে পুলিশের গুলি খেয়ে না মরতে হয়, তাহলে এইটার প্রস্তাবনাটা আসলে কোন পলিটিক্যাল পার্টি কি দিচ্ছে? আমাদের যে নারী যে মায়েরা নিজেদের আঁচল দিয়ে আমাদের মুখটা মুছে দিল, পানির বোতলটা আগায় দিল, তারা বন্দুকের নলের সামনে দাঁড়ালো, আমার এই গৃহিণী মা আমার এই বোনদের জন্য আসলে কোন দল কি প্রস্তাব করছে এই ব্যাপারে কোনো ধরনের কোনো ম্যানিফেস্টো আমরা দেখি নাই। তো কিভাবে সাইবার বুলিং, আমার ভার্সিটি লেভেলের যে আমার বোনটা পড়তেছে, তাকে কিভাবে আমরা সাইবার বুলিং থেকে রেস্কিউ করব, কিভাবে আমার যে বোনটা আত্মহত্যার চিন্তা করতেছে সামাজিক ভাবে নানাভাবে হ্যারাসমেন্টের কারণে, তাকে কিভাবে আমি আত্মহত্যা থেকে রেস্কিউ করে নিয়ে আসব, এই ধরনের কোনো প্রস্তাবনা কোনো রাজনৈতিক দলকে দিয়েছে? দেয় নাই। ইভেন কি যেই ছাত্র জনতার গণভ্যুত্থানের ছাত্ররা মাঠে নেমে আসলো, তাদের শিক্ষা সংস্কার কমিশন নামে একটা কমিশন পর্যন্ত গঠন করতে দেওয়া হয় নাই। এই পলিটিক্যাল পার্টিগুলো যারা আজকে ক্ষমতার কেন্দ্রে যেতে যাচ্ছে, যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে, বড় বড় বক্তৃতাবাজি করে, তারা তো বলে নাই যে কিভাবে শিক্ষা সংস্কার কমিশন হবে, অথবা ছাত্রদের জন্য ভাতা কিভাবে হবে, অথবা যারা আহত হয়েছে তাদের সেফটি নেটটা কিভাবে তৈরি হবে। বরং আমরা উল্টা কি দেখি, মিথ্যা মামলায় নির্লজ্জের মতো 17 বছরের আমার এক বোনকে 21 বছর দেখিয়ে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা কি দেখি, আমাদের এক বোন সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমরা কি দেখি, আমাদের এক ভাইকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করার পায়তারা চলে। তাহলে এগুলো তো আমরা ডেমো দেখছি। তার মানে হচ্ছে যে আপনারা যখন ক্ষমতায় যাবেন, ওই সময় আপনাদের নেতাকর্মীর প্রতি হইতে পারে আপনাদের মায়া দয়া নাই, হইতে পারে যে শিবিরের ভাইটা, আমি একটু শেষ করি, যে শিবিরের ভাইটা, না আপনি বলবেন, এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি, ওই সব ব্যাপারে তো আপনারা কথা বলছেন না। কারা বলছে যে ওই যে আমরা সিলেটে দেখলাম বা ময়মনসিংহে আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম, ওগুলো নিয়ে তো আপনারা সোচ্চার ছিলেন মানে না। আপনারা বলতে কারা? এনসিপি সহ বা অন্য দলগুলো? হ্যাঁ, অবশ্যই তাদের তো ব্যর্থতা আছে, অবশ্যই ব্যর্থতা আছে, আমি তো বলছি ব্যর্থতা আছে, কিন্তু তারপরেও অন্যান্যদের তুলনায় প্রকারান্তরে একটু এনসিপি যতটুকু তার সম্ভব তারা প্রোটেস্ট করার চেষ্টাটা অন্তত করেছে, এতটুকু। হয়তোবা সেটা পর্যাপ্ত না, কিন্তু চেষ্টাটা করেছে। কিন্তু আমি যেটা বলছি যে নেতাকর্মীদের রক্তের উপরে দাঁড়িয়ে কিভাবে ক্ষমতার দেন দরবার করতে হয়, এটার সাথে না হয় জামায়াত ইউজ টু আছে, বিএনপি ইউজ টু আছে। কিভাবে সেটা যে 5 আগস্টের পরে বিএনপির নিজেদের ওন নেতাকর্মী 150 জনের অধিক, তারা এই বিভিন্ন প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তারা গুলি করে মেরেছে, কুপিয়ে মেরেছে, খুন করে মেরেছে। আবার আমরা শিবিরের বিভিন্ন নেতাকর্মীদেরকে দেখছি না, যে তাদেরকে কোলে করে পাতাগোলা করে শিবিরের সভাপতি
কি জানো না, আমি ভুলে গেলাম, তাকে পাজা কোলা করে কোলে করে নিয়ে এসে তাকে আদালতে হাজির করা হয়েছিল, তাহলে তার উপরে কি পরিমাণ নির্যাতন গিয়েছে। কিন্তু তাদেরকে যে রিহ্যাবিলিটেট করা, এই যে শত শত হাজার হাজার মামলা খেয়েছে, সংসার উজাড় হয়ে গেছে, অনেকের আছে স্ত্রী ফেলে চলে গেছে, অনেকের আছে যে নাকি আর জীবনে কোনোদিন ঠিক মতো মেরুদণ্ড সোজা করেই দাঁড়াতে পারবে না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, তাদেরকে কি একটা সম্মতি উৎপাদন করছে। 17 বছর তারা অভুক্ত ছিল, থাক তোমরা একটু চাঁদাবাজি মিষ্টি মধুর ভাবে একটু মেনে নাও, এই যে সম্মতিটা উৎপাদন করা, কিন্তু তার বৈধ আয়ের পথ তৈরি করার যে রেসপন্সিবিলিটিটা, সেইটা কি কেউ ডেভেলপ করেছে? সেটা তো কেউ ডেভেলপ করেনি। একটা বিরতি থেকে আসি দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টক অনুষ্ঠানের। সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন এবং আমার সঙ্গে আছেন খান মোহাম্মদ মুরসালিন, আছেন ডাক্তার রাকিব আল হাসান। আমরা আলোচনা করছিলাম ইতিহাসের সেরা নির্বাচনের একেবারেই শেষের দিকে এসেছে এবং 1 মাস 8 দিন সময় আছে নির্বাচনের। কি হবে আসলে ডাক্তার রাকিব, কি দেখতে পাচ্ছেন? যে এখন পর্যন্ত আমরা প্রার্থিতার যাচাই বাছাই হলো, একটা রেজাল্ট আসলো, আপিল করলো, তো তারপরে 19 তারিখ পর্যন্ত প্রত্যাহারের লাস্ট ডেট, তারপরে প্রতি বরাদ্দ নির্বাচনী প্রচারণা। এবার একটু নতুনত্ব এসেছে, মানে অনেক রিজার্ভেশন রয়েছে, পোস্টার ছাপানো যাবে না, তারপরে নির্দিষ্ট সংখ্যক ব্যানার সাইজ টাইজ দেওয়া আছে, তো অনেক আচরণবিধি যুক্ত করা হয়েছে। এবং এবার কিন্তু যে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ধরুন সোশ্যাল মিডিয়া কিন্তু এবার একটা প্রচারের একটা বড় মাধ্যম। একই সাথে এটা আবার চ্যালেঞ্জেরও, কারণ যে পরিমাণ এআই প্রযুক্তি ফেব্রিকেটেড দিয়ে ক্যারেক্টারাইজেশন করা প্রার্থীদেরকে, এটা কিন্তু আসলে এক প্রার্থী এক দলের লোকজন আরেক দলকে করতেছে, গুপ্তভাবে করতেছে, বট বাহিনী দিয়ে করতেছে, তো এটা আসলে সব দলের জন্য চ্যালেঞ্জ। আর একটা বিষয় হচ্ছে ধরুন, আমি বারবারই একটা কথা বলি, ইলেকশনটা আমি আগেও বলতাম তারেক রহমান যেদিন দেশে ফিরবে সেদিন আমি বিশেষ করে তারেক রহমান ফিরছে, ইলেকশন যেদিন হবে, রেজাল্ট যেদিন ঘোষণা হবে সেদিন বাবু যে ইলেকশন হয়েছে। তো ইলেকশন বানচাল করার জন্য কিন্তু এখনো কিন্তু অনেকগুলা শক্তি কিন্তু কাজ করতেছে, করবে, এটা স্বাভাবিক। কারণ কিছু কিছু দল যারা ক্ষমতা ভোগ করতেছে তারা মনে করতেছে ইলেকশনের পর তারা ইরিলেভেন্ট হয়ে পড়বে। প্রতিদল ফেসিবাদ মনে করতেছে যে যদি ইলেকশন হয়ে যায় তাদেরকে ছাড়া, তাহলে তারা এই রাজনীতিতে আর ব্যাক করতে পারবে না। সুতরাং দুই পক্ষই চাবে যে সর্বোচ্চ ইলেকশন ঠেকানোর জন্য এবং স্যাবোটেজ করার জন্য। আপনার শহীদ ওসমান হাদির মতো আরেকটি ঘটনা এরকম যদি আরও প্রার্থীরা যখন ক্যাম্প করতে যাবে, কোনো ভায়োলেন্স যদি ক্রিয়েট হয়, তখন সেক্ষেত্রে আসলে ইলেকশন অনিশ্চয়তার মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং যেহেতু এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি এবং নানা কারণে এগুলো করা সম্ভব হয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আমরা জানি না কতটুকু আপ টু দ্য মার্ক রয়েছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। এবং ইলেকশন কেন্দ্রিক কিছু চ্যালেঞ্জ রয়েছে। একই দিনে গণভোট, যদি এখন গণভোটের বিষয়টা এখন বাজারে নেই বললেই চলে, তো একই দিনে গণভোট, সেই গণভোটের জন্য আপনার 12,76,00,000 ডাবল করলে আপনার 25 কোটির উপর ব্যালট বক্স, তারপর 18 লক্ষ আপনার জনবল, ব্যালটের বাক্স এখন পর্যন্ত ঠিক নাই, আমি যতটুকু জানি 8 লক্ষ বাক্স লাগবে, 3 লক্ষ আর 5 লক্ষ নাই, তো এগুলার আপডেট আমরা জানি না এখন। তো সবকিছু মিলে যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সবকিছু যে চ্যালেঞ্জগুলো উত্তরায় আমরা মনে করি যে ইলেকশনটা হওয়া দরকার এবং ইলেকশনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রা যাওয়া উচিত। অনেক ধন্যবাদ খান মোহাম্মদ মুরসালিন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি রাজনৈতিক দল জামায়াত ইসলাম, তারা বলছে যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। যেটি ডাক্তার রাকিব বলছিলেন যে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, সেটি জামাতও বলছেন। আসলে এই মুহূর্তে আসলে কি করা উচিত সরকারের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যদিও বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এটি একটা কমন কালচার, যে যেই আপার হ্যান্ডে থাকে তারা বলে যে না সব কিছু সুষ্ঠু আছে, আর যাদের একটু সমস্যা হয় তারা বলে যে এই সমস্যা, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এরকম এটা বলে। এটা বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক কালচার। আমি সেদিকে যাচ্ছি না, আমি যেতে চাই যে হচ্ছে সেটাই, যে মানুষ কিন্তু আপনাদের সবাইকে অবজার্ভ করছে, আপনাদের সবাইকে কিন্তু দেখছে। এই যে লাখ লাখ মানুষ, আসলে তো রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের ইমান উঠে গিয়েছিল, ফলে এটি একটি নির্দলীয় মানে নন পলিটিক্যাল মুভমেন্ট যেটাকে বলে আর কি, হ্যাঁ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি নির্দলীয় রাজনীতির বাইরে সাধারণ মানুষ জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে না আসলে আমরা রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে কনসার্ন। শেষ করি সেটা হচ্ছে যে ফলে মানুষ কিন্তু দেখতেছে যে আসলে এই যে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা চেয়ার ভাগাভাগি করতেছে তারা আসলে আমাদেরকে কি অফার করতেছে। তো যখন যদি তারা এই শেখ হাসিনার পরিণতিটাকে থেকে যদি শিক্ষা না নেয়, তারা যদি মনে করে যে নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে শিক্ষা নিচ্ছে কিনা, না এখন পর্যন্ত শিক্ষা নিচ্ছে বলে আমি মনে করি না। এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর তারা যদি সেই একই সিস্টেমে বাংলাদেশটাকে চালায়, তাহলে তাদের মনে রাখা উচিত যে 18 কোটি মানুষের মধ্যে তো ধরেন 65% মানুষেরই তো আসলে বিলো 40 বয়স, তো তারা এখন অনেক তরুণ।
তো আজকে যার 40 বছর সেও যদি 60 বছর পর্যন্ত বাঁচে তাও আরো 20 বছর, কিন্তু হাসিনা 17 বছর পর্যন্ত টিকে থাকতে পেরেছিল। ফলে আপনাদের পরিণতিটা ওইরকম হবে কিনা জনগণ কিন্তু অবজার্ভ করছে, সেটা আমলে নিয়ে আপনারা দেশ চালানোর প্রস্তুতি নিন। একটা প্রশ্ন, ইমান ফিরেছে কিনা আসলে? না, ফিরিনি। ফেরেনি। অনেক ধন্যবাদ খান মোহাম্মদ মুরসালিন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি, ডাক্তার রাকিব আল হাসান, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।